সেহরি থেকে ইফতার পর্যন্ত আজ আমি কি কাজ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদম ভোর রাত থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। এখন বাজে প্রায় রাত 3:30টার মতো। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই তো আমি এখন মাংস তরকারিটা গরম করে নিচ্ছি। আর যে চুলাতে দুধটা বসানো ছিল, তো সেই চুলাতেই আবার দুধটা আমি আরেকটু গরম করে নিচ্ছি। তো দুধ আর এই যে মাংস আমার গরম হয়ে গিয়েছে। তো টেবিলে খাবারটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু জবার আব্বু এই যে অলরেডি সে গতকাল যে ইফতারগুলো আমি রেখেছিলাম, সেই ইফতারগুলোই কিন্তু সে বসে বসে খাচ্ছে। তো যতই ভাত খাক আর যাই করুক, এই ইফতারটা তাকে খেতেই হবে, যেহেতু ইফতারি টাইমে সে বাসায় ছিল না। তো আমাদের ইভা ফ্যাশন আইডি থেকে ইভা আপু কিন্তু কমেন্ট করেছিল, আঙ্কেলও নাকি এরকম যে বাসায় এসে ইফতারি খোঁজে। তো আসলে এটা মনে হয় অনেক পুরুষরাই এই কাজগুলো করে থাকে। তো ইফতারটা তার না খেলে মনে হয় যে তার ভিতরে তেমন একটা তৃপ্তি কাজ করে না। তো যাই হোক, এই তো আমি এক এক করে প্লেটে সবার জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি। আমি এই ফার্স্ট টাইম সেহরির কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ভিডিও তো বানাই অনেক দিন যাবত, তবে ভিডিওর কাজকর্ম ওইভাবে শেখার মতো এখনও অনেক কিছু বাকি রয়ে গিয়েছে। তো যাই হোক, এখনও একটু একটু করে শিখিয়ে যাচ্ছি। তো ভাবলাম যে সপরিবারে ইফতার করব। তো এই ভিডিওর ক্লিপটুকু এবছর রেখে দেই। জানি না আল্লাহ পাক আগামী বছর বাঁচিয়ে রাখবে কিনা বা বেঁচে থাকবো কিনা। তো এইটুকু হয়তো বা স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো ওই পাশ থেকে জবার আব্বু খাচ্ছিল আর আমি হটপট করে বাটিতে ভাত রেখে দিচ্ছিলাম, কারণ এই রাতের বেলা উঠে ভাত রান্না করা ওইভাবে কিন্তু সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে পারি, আবার অনেক সময় হয়তো বা সজাগ পেতেও একটু দেরি হয়ে যায়। আর দেরি করে ঘুম থেকে উঠলে ওই সময় তো ভাত রান্না করা অসম্ভব একটা ব্যাপার। তাই চিন্তা করেছি যে সন্ধ্যা রাতে যে ভাতটা রান্না করি, তো গরম গরম অবস্থায় দুইটা হটপট বাটিতে আর কি তুলে রেখে দিলে এই সময়তে ভাতটা একটু গরম গরম থাকে। তো ওই যে মাংস রান্না করেছিলাম, তো সেই মাংস আর দুধ দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। তার সাথে মাছ ভুনা ছিল, তারপর টমেটো চাশনি ছিল। তো জবার আব্বু শুধু টমেটো চাশনি খেয়েছে, মাছ ভুনাটা তো ধরেইনি, মাংস দিয়ে খেয়ে নিয়েছে। তো এই রাতের খাওয়া দাওয়াগুলো কিন্তু একেবারে কম থাকে আমাদের। তো সবার খাওয়া দাওয়া শেষ, সবাই রুমে চলে গিয়েছে। তো দুধটা এখনও খাওয়া হয়নি। তো এর মধ্যে আমি খুব তাড়াতাড়ি করে এই যে টেবিলগুলো গুছিয়ে নিচ্ছি। এখন যদি টেবিলটা এলোমেলো অবস্থায় রেখে হয়তো বা আমি শুয়ে পড়ি তাহলে খারাপ লাগবে। আর যে খাবারগুলো বেঁচে গিয়েছে সেগুলো আমি ফ্রিজের সাথে সাথে তুলে রাখলাম। আর থালা বাসনগুলো চিন্তা করেছি যে এখন একটু ধুয়ে ফেলবো, যেহেতু চোখে ঘুম নেই, ঘুমও আসছে না। যদি ঘুম থাকতো হয়তো থালা বাসনগুলো না ধুয়ে রেখে দিতাম, হয়তো বা সকালবেলা উঠে ক্লিন করে নিতাম। তবে আজকে যেহেতু শরীরে একটু এনার্জি আছে, তো ভাবলাম যে একদম থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলি। আর খাওয়া দাওয়ার পর টেবিলটাও একটু ভালো করে ক্লিন করে নিলাম। তো মেয়েদেরকে জিজ্ঞাসা করছিলাম দুধ খাবে কিনা, তো তার বাবা আর কি দুধটা খাবে না। তো আমরা 3 মা মেয়ে এই তো দুধটা তুলে নিলাম। তো চায়ের কাপে দুধটা তুলে নিয়েছি। তো এখন দুধটা তুলে নিয়ে এই যে 3 মা মেয়ে আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ, ওরা সবাই দেখা যায় বিছানায় গড়াগড়ি করছে। তো আমি বলতেছিলাম যে ফজরের আজানটা দিয়ে দিবেন, দিলে তারপরে নামাজ পড়ে একবারে শুয়ে পড়ো। তো মেয়েরা মনে হয় অলরেডি ঘুমিয়ে গিয়েছে। তো তার বাবা টিভি দেখছে। আর এই পাতিলাতে যেহেতু মাংস রান্না করেছিলাম, মাংসর কিছু তেল মশলা ছিল, ওটা আমি ভালো করে ধুয়ে এই মাজনিটার মধ্যে যেহেতু একটু মাংসের তেল লেগেছিল, তাই মাজনিটাও আমি চুলার মধ্যে আবার বসিয়ে দিলাম, এতে করে মাজনিটা আর কি পরিষ্কার হয়ে যাবে। তো এই কাজগুলো করে রাখলে কিন্তু দেখা যায় সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠলেও তেমন একটা আর কি সময় অভাব হবে না, সময়টা ভালোই পাওয়া যাবে। তো শুধু সকালবেলা দেখা যায় নাস্তা ঝামেলাটাই থাকে না, তাছাড়া সংসারের সকল কাজকর্মগুলোই কিন্তু ঠিক আগের নিয়মেই আমাদেরকে করতে হবে। থালা বাসনগুলো ধোয়া শেষ, এগুলো পানি ঝরবে, তারপর সকালবেলা আমি এগুলো গুছাবো। আর এই যে এখন পাতিলা, ভাতের পাতিলা, তারপর যা যা ছিল এই পাতিলাগুলো আমি অফ ক্যামেরাতে মেজে পরিষ্কার করে নিব।
আমার কিন্তু সব কিছু ধোয়াধুয়ি শেষ, আর সব কিছু এভাবে আমি চুলার উপর পাতিলাগুলো উপর করে রেখেছি। তো যাই হোক, বিসমিল্লাহ বলে আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার সকালবেলা এই যে কাজে লেগে পড়লাম। তো ঘুম থেকে কিন্তু একটু লেট করেই ওঠা হয়েছে। একে তো রমজান মাস, তারপরে ভোর রাতে সেহরি খেয়ে তারপরে আবার ঘুমাতে গেলেও কিন্তু ঘুমটা আসতে অনেকটা লেট হয়ে যায়। তো ভাবলাম যে টিভির ক্যাবিনেটের উপরে যে ময়লা হয়েছে, তো ভাবলাম যে এই রান্নাটা একটু উল্টে বিছিয়ে দিব। আর এই কোণাটাতে দেখলাম যে একটু ভালোই ঝুল পড়েছে, আর এই পাশটাতেও একটু ধুলোবালি পড়েছে। তো এগুলোই তো আমি এখন ক্লিন করে নিয়েছি। আমার সকল প্রিয় আপু, আঙ্কেল, আন্টিরা, ভাইয়ারা কেমন আছেন সে কথাটাই জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। তো কেমন আছেন আপনারা সবাই? পবিত্র মাহে রমজানের দিনগুলো আশা করছি আপনাদের সবার খুব ভালো কাটছে। তার সাথে আমারও বেশ ভালোই কেটে যাচ্ছে দিনগুলো। তবে এই রমজান আসার পর না, এই রমজানের মাসটাই কেমন যেন একটা অন্যরকম একটা ফিল হচ্ছে। মনে হচ্ছে একদম সারা পৃথিবীটা একদম শান্ত আর খুব স্নিগ্ধ, খুব সুন্দর লাগছে এই দিনগুলো আমার কাছে। তো রমজানটা যদি দেখা যায় যে সারা বছর থাকতো তাহলে অন্যরকম মনে একটা প্রশান্তি কাজ করতো। তো যাই হোক, আমার কাছে কিন্তু খুব ভালোভাবেই দিনগুলো চলে যাচ্ছে এক এক করে। দেখতে দেখতে তো 3টা রোজা হয়েই গেল। তো আমি ওইদিকে টেবিল রান্নাটা উঠিয়ে তারপরে এই যে আবার কাজে চলে আসছি। তো রমজান মাস যেহেতু আমি চেষ্টা করি যে খুব দ্রুত সংসারের কাজগুলো সেরে নেওয়ার জন্য। ঘুম থেকে অফ ক্যামেরাতে ঘুম থেকে ওঠার পর আর কি আমি বিছানাপত্র সব কিছু আগেই গুছিয়ে নিয়েছি। অর্ধেক ফার্নিচার কিন্তু অলরেডি আমার ক্লিন করা হয়ে গিয়েছে। আর গাছগুলো দেখলাম যে পানি দেওয়া হয়নি, তো ভাবলাম যে গাছগুলোর মধ্যে এই মুহূর্তে একটু পানি দিয়ে দেই। আচ্ছা, আমাকে দুইজন আপু প্রশ্ন করেছিল যে আয়শা সিদ্দিকা থেকে আর নীলুফা শিমুল থেকে আপু বলেছিল যে পিঁপড়ার ওষুধ দিলাম, যে আর কি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পিঁপড়ার ওষুধ দিয়েছিলাম আমার মেহেদি গাছে, তো গাছটা কি মরে যাবে কিনা। না আপু, গাছটা মরে যাবে না। আর আয়শা সিদ্দিকা আপু কমেন্ট করেছিল মানি প্লান্টে আমি কি সার ব্যবহার করি। আপু, মানি প্লান্টে আমি শুধু বেশিরভাগ এমনিতে পানি ব্যবহার করি, আর মাঝে মাঝে একটু চাল ধোয়া ডাল ধোয়া পানি ব্যবহার করি। আর তার পাশাপাশি মাসে একবার হয়তোবা চা পাতা আর ডিমের খোসা, যেটা খাওয়ার পর থেকে যায় আর কি, ডিমের চা পাতাটা আমরা আর কি চা বানানোর পর যে চা পাতাটা থেকে যায় সেই চা পাতা আর ডিমের খোসা আমি ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে তারপর ওটাই আমি গাছের গোড়ায় ব্যবহার করি আপু। তো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। আর রাতের বেলা এই যে থালা বাসনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গুছানো হয়নি। তো দেখেন কতগুলো থালা বাসন জমা হয়েছে, আর এগুলোকে ঠিকঠাক জায়গা মতো রেখে দিতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, যার কারণে কিন্তু এগুলো এখন গুছাতেও আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। আর গুছিয়ে না রাখলেও দেখা যায় এই হাঁড়ি পাতিলগুলো এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর আমার ভালো লাগবে না। তো এই থালা বাসনগুলো যেহেতু রাতে ধোয়া হয়েছিল খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে, এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, আচ্ছা, SM গাজী থেকে কিন্তু আমার পুরো বাসাটা আপু দেখতে চেয়েছিল, তবে আজকের ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব। ইয়াসিন ইতি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু মা তো একা থাকে, তো মাকে নিয়ে কিন্তু প্রথম ইফতারিটা করলে পারতে। তো হ্যাঁ আপু, আমি মাকে নিয়ে আমি ইফতারিটা ঠিকই করলে পারতাম, প্রথম রোজা যেহেতু ছিল। তবে আমি আমার মাকে কিন্তু অনেকবার ইফতারির আগে আমি তাকে ডাকাডাকি করেছিলাম যে আমার রুমে চলে আসো, সবাই একসাথে ইফতারি করি। অনেকবার ডাকার পরেও কিন্তু মা আমার রুমে আসেনি, তাহলে আমি কিভাবে ইফতারি করব তাকে নিয়ে। তো আমি জানি না সে কেন বা কী কারণে আসেনি, আমি কিন্তু অনেকবার আমি ডাকাডাকি করেছি। তো যাই হোক, তো দ্বিতীয় রোজাটা আলহামদুলিল্লাহ অনেক ডাকাডাকির পর মা আর কি এসে আমার সাথে আর কি ইফতারি করেছিল। তো এই তো দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি। এখানে আমি রান্নাবান্না চড়িয়ে দিব। তো এই তো আমি অফ ক্যামেরাতে আর কি ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি, যেহেতু দেখলাম যে এখন বাজে প্রায় 11:30টার মতো। তো যেহেতু চুলাতে গ্যাস আছে, তো আলুটা সিদ্ধ করে আমি ওইভাবে ডালটা বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর আজকে শোল মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তো শোল মাছ কিন্তু বেশিরভাগ দেখা যায় শুধু আলু দিয়ে অথবা ভুনা করলে বা লাউ দিয়ে রান্না
রান্না করলে ভালো লাগে। তো সবজি যেহেতু রুমে ছিল না, শুধু বেগুনি ছিল, তো কি আর করা। আর ঝোল তরকারি ছাড়া আমার না খেতে ভালো লাগে না, তাই আর কি চিন্তা করলাম যে বেগুন দিয়ে রান্না করে ফেলি। আর এই তো আমি ফ্রোজেন করা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। গত ভিডিওতে আমাদের শিমুল আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে আমি রান্না শেষে তরকারিতে কি পালং শাক দিয়েছি কিনা। না আপু, আমি পালং শাক দিইনি, যেহেতু ধনিয়া পাতা ফ্রোজেন করাই ছিল আর ধনিয়া পাতা এখন আর আমি কিনছি না। তো ফ্রোজেন করা ধনিয়া পাতাটাই কিন্তু আমি রান্নার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছো। তো যাই হোক, এই তো এখানে আমি এখন ডালটা বাগার দিয়ে নেব। তো এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে আর কি তেলের মধ্যে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আর ডালের মধ্যেও কিন্তু আমি ফ্রোজেন করা ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। আমি না কথা বলতে বলতে আজকে লাইক চাওয়ার কথাটা আমার আপুদের কাছ থেকে ভুলে গিয়েছি। প্লিজ আপুরা কেউ কিপটিমি করবেন না। যারা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন, আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু মাছটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি। আর এই তো এখানে এখন আমি আলু দিয়ে দিলাম। তো আলুটা আগে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু বেগুনটা নরম, তো এটা সেদ্ধ হতে সময় লাগবে না। আর আলুটা যেহেতু একটু শক্ত, তো আলুটাই আগে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এরপর বেগুন দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে তরকারিটাও আমি রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরাতে আমি কিন্তু পুরো রান্নাঘরটা অফ ক্যামেরাতে আমি একটু ভালো করে মুছে নিয়েছি। আর বেগুনটা কষানোর পর আমি ঝোলের পানি দিয়ে মাছ আর টমেটো দিয়ে দিলাম। আর নামানোর আগে এখানেও আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে কাঁথা আর জবার আব্বু লুঙ্গিটা আমি বাইরে মেলে দিয়েছিলাম। কাঁথাটা আমি গত 2 দিন আগে ধুয়েছিলাম। গতকাল মা কি গাছে পানি দিয়েছিল, সেই পানিটা আমার কাঁথার উপরে পড়ে তারপরে কাঁথাটা ভিজে গিয়েছিল, তাই আজকে ভালোভাবে শুকিয়ে তারপর আবারও জায়গা মতো রেখে দিলাম। আর এখন আমি আমার পুরো বাসাটা আপনাদের সাথে এই তো এখন শেয়ার করছি। আমি কিন্তু আমার পুরো বাসাটা এর আগেও কয়েকবার শেয়ার করেছি, জানি না আপু আমার ফুল ভিডিওগুলো দেখেছে কিনা। দেখলে হয়তো বা আপু আর দ্বিতীয়বার হয়তো বা কমেন্ট করতো না। তো যাই হোক, এটা ছিল আমার প্রথম রুমের একটা বারান্দা। আর এই আমার যেহেতু বাসায় 2টা বেডরুম, আমার বাসায় 2টা বেডরুম, একটা ডাইনিং রুম, 2টা ওয়াশরুম, একটা কিচেন। তো আমার এই বেডরুমও কিন্তু এই পাশে একটা ওয়াশরুম আছে। আর আমার এই বেডরুমের মধ্যে আমি শুধু সোফা আর এই যে খাট রেখেছি, তার পাশে একটা ড্রেসিং টেবিল রেখেছি। আসলে বড় মেয়ে পাশের রুমে নামাজ পড়তেছিল, তো ওই রুম থেকে ভিডিওটা করলে হয়তো বা ভালো একটু বোঝা যেত। যেহেতু নামাজ পড়তেছে তাই ওই রুম থেকে ভিডিওটা শ্যুট করিনি। আর আমার যেহেতু কাজ আছে হাতে, তাই তাড়াতাড়ি করে এই রুম থেকে শেয়ার করলাম। এটা ছিল আমার ডাইনিং এরিয়াটা। তো খুব বেশি একটা বড় না আপু, আমার বাসাটা খুব ছোটোখাটো একটা বাসায়। এটা ছিল তার পাশে কিচেন। তো কিচেনে যেহেতু রান্না বান্না চলছে আর রান্না অবস্থায় রেখে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি। তো এখন আমি আমার কিচেনটাও একটু আপুর সাথে শেয়ার করছি। রান্নাবান্না চলছে, তাই যে বিকেল ইফতারি বানাবো সব কিছু নামিয়ে এখানে আর কি রেখে দিয়েছি। আর রান্না অবস্থায় ওই যে বললাম না যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল আমার আরেকটা রুম। আর এই রুমের মধ্যেও কিন্তু একটা বারান্দা আছে। তো মেয়ে নামাজ পড়তেছে, তাই আর ওইটুকু ভিডিও শ্যুট করলাম না। আর এই রুমের পাশে এই যে এরকম লম্বা চিকন একটা বারান্দা। তো জানি না আপু আজকে আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা, যদি দেখে থাকেন প্লিজ ছোট করে একটি কমেন্ট করবেন। তো যাই হোক, জ্যোৎস্না পাটোয়ারি আইডি থেকে আপু কিন্তু কমেন্ট করেছিল যে আপু কেমন আছো, তোমার ভিডিওগুলো দেখার পর মন খারাপ থাকলেও খুব ভালো হয়ে যায়, তোমার কাছে শিখে আমিও কিছু করতে চাই। তো জ্যোৎস্না আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে যাই হোক, আমার এই সাদামাটা ব্লগগুলো দেখেও যে আমার আপুদের মন ভালো হয়ে যায় বা আমার আপুদের কাছে একটু হলেও আমার ব্লগগুলো ভালো লাগে, এখানে আমার বড় সার্থকতা। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ করে আমি কিন্তু এরপর গোসল করে তারপরে আমি ইফতারিও বানিয়ে নিয়েছি। তো আজকে ইফতারির আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করিনি।
গতকালকে যে আমি পুডিং বানিয়েছিলাম সেই পুডিংটা আমি ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে পুডিংটা আমি ঢেলে নিয়েছি। আমি না খুব ভয়ে ভয়ে ছিলাম, তো আমি ফার্স্ট টাইম আমি লাচ্ছা সেমাই দিয়ে পুডিং বানালাম। তো পুডিংটা দেখার পর আমার মনটা এত ভালো হয়ে গিয়েছে, আমার 2 মেয়ে কিন্তু চিৎকার দিয়ে উঠেছিল আর বলতেছিল, মা অনেক সুন্দর হয়েছে পুডিংটা। তবে যেমন কালার এসেছে তেমন দেখতেও খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা পুডিং হয়েছিল কিন্তু। তো জামা বলতেছিল দেখ একটু ডেকোরেশন করে দেই, ও একটা পুদিনা পাতা আর এই যে চেরি ফল দিয়ে ও সাজিয়ে নিয়েছে। আর অফ ক্যামেরাতেই কিন্তু আজকে আমি আমার ইফতার আয়োজনটা করে নিয়েছিলাম। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।